এবার আমরা একটা নতুন অধ্যায় আলোচনা করতে যাচ্ছি। অধ্যায়টা তোমাদের জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের 7ম অধ্যায়, চলন ও অঙ্গচালনা। এই অধ্যায়ে মানুষের কঙ্কালতন্ত্র নিয়ে আলোচনা করা হয়েছে এবং মানুষের পেশিতন্ত্র নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করা হয়েছে। এই অধ্যায় পড়লে আমরা জানতে পারবো আমাদের বিভিন্ন অস্থির সংখ্যা, অস্থিগুলোর নাম এবং অস্থিগুলোর গঠন। আমরা আমাদের তরুণাস্থি এবং তরুণাস্থির প্রকারভেদ জানবো, আমাদের বিভিন্ন পেশি এবং পেশির প্রকারভেদ সম্পর্কে আমরা জানবো। শেষে আমরা জানবো পেশিগুলো কিভাবে সংকুচিত হয়ে আমাদের হাত পাকে নড়াচড়া করতে সাহায্য করে। এছাড়াও আমরা জানবো আমাদের বিভিন্ন রকম অস্থিভঙ্গ এবং তাদের প্রাথমিক চিকিৎসা সম্পর্কে। তবে এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে বিভিন্ন অস্থির নাম এবং তাদের সংখ্যা। অস্থিগুলোর গঠনও টুকটাক আমাদের জানতে হয়। এই জন্য আমরা এই ব্যাপারটাকে প্র্যাকটিক্যালি পড়ব। আমার কাছে মানুষের কঙ্কাল নাই, মানুষের একটা প্লাস্টিকের ডেমো আছে, কঙ্কালের একটা ডেমো আছে, সেটা থেকে তোমাদের বিভিন্ন অস্থিগুলোকে দেখাবো এবং তাদের বিভিন্ন অংশগুলো তোমাদের বুঝিয়ে দেব। কাজেই পড়াটা খুবই আনন্দদায়ক হবে আমি আশা করছি। তাহলে চলো আলোচনা শুরু করা যাক। আমরা প্রথমেই পড়ব কঙ্কালতন্ত্র কাকে বলে। কঙ্কালতন্ত্র কাকে বলে? কঙ্কালতন্ত্র হচ্ছে এমন তন্ত্র যা ভ্রূণীয় মেসোডার্ম থেকে উদ্ভূত হয়। যারা মেসোডার্ম ব্যাপারটা ভুলে গেছো তোমাদের মনে করিয়ে দেই। লক্ষ্য করো, আমাদের ভ্রূণের মধ্যে কিন্তু 3টা স্তর রয়েছে। এটা হলো সবচেয়ে ভেতরের স্তর, এই স্তরটার নাম হলো এন্ডোডার্ম। ভ্রূণের সবচেয়ে ভেতরের স্তর যার নাম হলো এন্ডোডার্ম, এটা ভ্রূণের সবচেয়ে বাইরের স্তর, এটা হচ্ছে ভ্রূণের বাইরের স্তর। ভ্রূণের এই বাইরের স্তরটাকে কিন্তু বলা হয় একটোডার্ম। ভ্রূণের সবচেয়ে ভেতরের স্তরের নাম হলো এন্ডোডার্ম, ভ্রূণের বাইরের স্তরের নাম হলো একটোডার্ম। তাহলে এই যে একটোডার্ম আর এন্ডোডার্মের মাঝে যে স্তরটা আছে, এই স্তরটার নাম কি? এটার নাম হলো মেসোডার্ম। এটার নামই হলো মেসোডার্ম। ভ্রূণের যে একটোডার্ম নামের স্তরটা আছে, এখান থেকে মানুষের শরীরের বাইরের স্তরটা তৈরি হয়, অর্থাৎ ত্বক, লোম এগুলো তৈরি হয় একটোডার্ম থেকে। এন্ডোডার্ম নামের স্তরটা, এটা মানুষের পরিপাকতন্ত্র গঠন করে, পেটে নাড়িভুঁড়ি গঠন করে। তাহলে ত্বক এবং নাড়িভুঁড়ির মাঝে যা কিছু আছে মোটামুটি সব কিছুই মেসোডার্ম থেকে তৈরি হয়। আমাদের হাড় বলো, মাংস বলো, আমাদের হাড় মাংস এগুলো কিন্তু ত্বক এবং নাড়িভুঁড়ির মাঝে রয়েছে, তাই না? ত্বক এবং নাড়িভুঁড়ির মাঝে, ত্বক বাইরে ত্বক এবং ভেতরে নাড়িভুঁড়ি, এর মাঝে যা কিছু থাকে সবই মোটামুটি মেসোডার্ম থেকে তৈরি হয়। মোটামুটি বললাম কারণ কিছু ব্যতিক্রমও আছে, তো বিশেষ করে এরকমই হয়। ত্বক এবং নাড়িভুঁড়ির মাঝে যা কিছু থাকে সবই মেসোডার্ম থেকে তৈরি হয়। আমাদের হাড় মাংস যেহেতু ত্বক এবং নাড়িভুঁড়ির মাঝে রয়েছে, বাইরে ত্বক ভেতরে নাড়িভুঁড়ি, মাঝেই তো হাড় আর মাংস রয়েছে, এই জন্য আমরা মনে রাখবো আমাদের হাড় মাংস, আমাদের কঙ্কালতন্ত্র সবই কিন্তু ভ্রূণীয় মেসোডার্ম থেকে তৈরি। আমাদের কঙ্কালতন্ত্র কিন্তু ভ্রূণীয় মেসোডার্ম থেকে তৈরি। কঙ্কালতন্ত্রের ব্যাপারে দ্বিতীয় ইনফরমেশনটা হচ্ছে কঙ্কালতন্ত্র কি দ্বারা গঠিত? কঙ্কালতন্ত্র হলো অস্থি এবং তরুণাস্থি নামক যোজক টিস্যুর সমন্বয়ে গঠিত। তাহলে কঙ্কালতন্ত্র অস্থি দ্বারা গঠিত এবং তরুণাস্থি দ্বারা গঠিত। অস্থি মানে শক্ত হাড়, তরুণাস্থি মানে কুড়মুড়ে হাড়। কঙ্কালতন্ত্র তাহলে অস্থি এবং তরুণাস্থি দ্বারা গঠিত, শক্ত হাড় এবং কুড়মুড়ে হাড় দ্বারা গঠিত। অস্থি এবং তরুণাস্থি নামক কি যোজক টিস্যু। তোমরা মনে রেখো, অস্থি এবং তরুণাস্থি কিন্তু এক ধরনের যোজক টিস্যু। যোজক টিস্যু বা কানেকটিভ টিস্যু কাকে বলা হয়? যে টিস্যুগুলো শরীরের একটা অঙ্গকে অপর অঙ্গগুলোর সঙ্গে সংযোগ করে দেয়, এক অঙ্গের সঙ্গে অপর অঙ্গকে যোগাযোগ রক্ষা করতে সাহায্য করে, সেই টিস্যুগুলোকেই বলা হয় যোজক টিস্যু। আমাদের রক্ত এক ধরনের যোজক টিস্যু। রক্ত কিন্তু এক অঙ্গের সঙ্গে আরেক অঙ্গের সংযোগ সৃষ্টি করে দিচ্ছে। রক্ত এক অঙ্গ থেকে বিভিন্ন কেমিক্যাল, খাদ্য, অক্সিজেন আরেকটা অঙ্গতে পাঠাচ্ছে। এভাবে রক্ত কিন্তু দুটো অঙ্গের যোগাযোগ করছে। রক্তকে বলা হয় তরল যোজক টিস্যু। আমাদের যে পেশি বা মাসল রয়েছে তারাও এক ধরনের যোজক টিস্যু, তাদেরকে বলা হয় তন্তুময় বা ফাইব্রাস যোজক টিস্যু। আমাদের যে কঙ্কালতন্ত্র, আমাদের হাড়, তরুণাস্থি, এদেরকেও যোজক টিস্যু বলা হয়। এরা বেশ শক্ত, এই জন্য এদেরকে দৃঢ় যোজক টিস্যু বলা হয়, অথবা এদেরকে স্কেলিটাল কানেকটিভ টিস্যুও বলা হয়। তো যাই হোক, যোজক টিস্যু হচ্ছে অঙ্গগুলোর মধ্যে যোগাযোগ রক্ষাকারী টিস্যু। আমাদের রক্ত যোজক টিস্যু, মাসলও যোজক টিস্যু, হাড়ও আমাদের যোজক টিস্যু। তাহলে দেখো আমাদের কঙ্কালতন্ত্র কিন্তু যোজক টিস্যু। এবার দেখো কঙ্কালতন্ত্রের কিছু কাজ সম্পর্কে আলোচনা করা আছে। কঙ্কালতন্ত্র কি করছে? দেহের কাঠামো সৃষ্টির মাধ্যমে দেহকে নির্দিষ্ট আকৃতি দান করে। আমাদের শরীরের কঙ্কালতন্ত্র আমাদের শরীরের একটা কাঠামো সৃষ্টি করে আমাদেরকে নির্দিষ্ট আকৃতি দেয়। এই যে আমাকে এরকম মানুষের মতো লম্বা দেখাচ্ছে, একটু চওড়া দেখাচ্ছে, কেন দেখাচ্ছে?
আমার শরীরের ভেতরে যদি কঙ্কালগুলো না থাকতো, হাড় না থাকতো, তাহলে আমাকে একটা রক্ত মাংসের দলার মতো দেখাতো। আমার শরীরের এরকম একটা শেপ বা আকৃতি কখনোই তৈরি হতো না। আমার শরীরের পুরো আকৃতিটাই তৈরি হয়েছে আমার কঙ্কালের জন্য। এই যে আমার পুরো উচ্চতাটা, এটা তৈরি হয়েছে আমার কঙ্কালের জন্য। আমার যদি কঙ্কাল ছোট হতো, আমার যদি কঙ্কালটা খাটো হয়ে যেত, তাহলে আমিও খাটো হয়ে যেতাম। আমার কঙ্কালটা আরেকটু লম্বা হলে আমি লম্বা হয়ে যেতাম। আমাদের গায়ের মাংসের কারণে কিন্তু আমাদের আকৃতি তৈরি হয় না। আমাদের বিশেষ আকৃতিটা তৈরি হয় কিন্তু কঙ্কালের জন্য। তবে আমাদের মাংস কিছুটা আকৃতি তৈরি করতে ভূমিকা রাখে, তবে মূল যে আকৃতিটা সেটা আমাদের কঙ্কালই তৈরি করে। কারো কঙ্কাল অনেকটা চওড়া দেখায়, তার বডিটা চওড়া হয়। তুমি যতই ব্যায়াম করো, তোমার বডিকে কিন্তু অনেক চওড়া বানাতে পারবে না কঙ্কাল যদি তোমার বেশি চওড়া না হয়। অর্থাৎ শরীরের পুরো আকৃতিটাই তৈরি করছে কে? কঙ্কাল, কঙ্কালতন্ত্র। তারপরে দেখো কঙ্কালতন্ত্র কি করছে? দেহের ভার বহন করছে। অবশ্যই তোমার যে পা, সে পা কি করছে? পুরো দেহের ভার বহন করছে। পায়ের মধ্যে তো মাংসটা তোমার দেহের ভার বহন করছে না, পায়ের ভেতরে হাড়গুলাই কিন্তু তোমার দেহের ভার বহন করছে। কাজে বলা যায় আমাদের কঙ্কালতন্ত্রই কিন্তু আমাদের হচ্ছে দেহের ভার বহন করে। কঙ্কালতন্ত্রের ব্যাপারে বলা হচ্ছে এটা পেশি সংযোগের স্থান প্রদান করে। পেশি সংযোগের স্থান প্রদান করে। আমাদের গায়ে যে মাসলগুলা, সেগুলো কিন্তু হাড্ডির সঙ্গে দৃঢ়ভাবে সংযুক্ত। লক্ষ্য করো, মাসলকে কিন্তু টানলে তুমি খুলতে পারবে না। কাজেই মাসলগুলো বলা যাচ্ছে যে হাড়ের সঙ্গে কিন্তু সংযুক্ত। বুঝতে পারছো? তাহলে বলা হচ্ছে কঙ্কালগুলো পেশি সংযোগের স্থান প্রদান করে, অর্থাৎ কঙ্কালের গায়ে পেশিগুলো সংযুক্ত থাকে। কঙ্কালের গায়ে কিন্তু পেশিগুলো সংযুক্ত থাকে। তারপরে দেখো কঙ্কালতন্ত্রের আরেকটা কাজ হচ্ছে ক্ষতিগ্রস্ত হতে পারে এমন অঙ্গগুলোকে রক্ষা করে। কঙ্কালতন্ত্র ক্ষতিগ্রস্ত হতে পারে এমন সব অঙ্গকে রক্ষা করে। তোমার মাথার ভেতরে যে ব্রেন আছে, মগজ আছে, খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্গ না? একটুতে ক্ষতিগ্রস্ত হতে পারে না? এই ব্রেনকে রক্ষা করার জন্য কিন্তু আমাদের মাথার খুলি আছে। আবার আমাদের হার্ট এখানে খুবই সেন্সিটিভ একটা অঙ্গ, সহজে ক্ষতিগ্রস্ত হতে পারে। এই হার্টকে সুরক্ষা দেওয়ার জন্য কিন্তু আমাদের এখানে বুকের কাঠি আছে। আমাদের হচ্ছে লিভার, আমাদের হচ্ছে লাংস বা ফুসফুস, এরাও গুরুত্বপূর্ণ অঙ্গ। এদেরকেও কিন্তু সুরক্ষা দেওয়ার জন্য আমাদের এই যে বুকের কাঠিগুলো আছে। আমাদের সুষুম্না কাণ্ড, সেটাও কিন্তু শরীরের খুবই গুরুত্বপূর্ণ অঙ্গ। তাকে প্রোটেক্ট করার জন্য আমাদের মেরুদণ্ড আছে। অর্থাৎ পুরো কঙ্কালতন্ত্র বিভিন্ন অঙ্গকে কিন্তু সুরক্ষা দেয়। এদের কাজই হচ্ছে ক্ষতিগ্রস্ত হতে পারে এমন অঙ্গগুলোকে সুরক্ষা প্রদান করা। তাহলে দেখো, এক সংজ্ঞার মধ্যে থেকে আমরা কঙ্কালের উৎপত্তি জেনেছি, আমাদের হাড়গুলোর উৎপত্তি জেনেছি, তারা কোন ধরনের টিস্যু সেটাও আমরা জেনেছি, তারা কি কি দ্বারা গঠিত, তাদের মধ্যে কি কি আছে, অস্থি আছে, তরুণাস্থি আছে, এটাও আমরা জেনেছি। এবং শেষ পর্যন্ত আমরা জেনেছি কঙ্কালতন্ত্রের বেশ কিছু কাজ। সব মিলিয়ে কিন্তু সংজ্ঞাটা অনেক বড়। এই সংজ্ঞা যদি তুমি ভালো করে মুখস্থ করো, তাহলে এটা আসলে তোমার কঙ্কালতন্ত্রের পুরো পরিচয় এই সংজ্ঞার মধ্যে পেয়ে যাচ্ছ তুমি। তবে এখান থেকে কিছু তথ্য তোমাদের এমসিকিউ আকারে মুখস্থ করতে হবে। আমাদের কঙ্কালতন্ত্র ভ্রূণীয় মেসোডার্ম থেকে তৈরি হয়। অস্থি এবং তরুণাস্থি দ্বারা এরা গঠিত। এরা হলো যোজক টিস্যু দ্বারা গঠিত। এই কয়টা ইনফরমেশন আমরা এমসিকিউ এর জন্য মনে রাখবো, বাকিগুলো সংজ্ঞা আকারে লেখার জন্য হয়তো আমাদের ব্যবহার হতে পারে। এবার আমরা মানবদেহের কঙ্কালতন্ত্রের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। তোমরা দেখতেই পাচ্ছ, মানবদেহের কঙ্কালতন্ত্রকে 3 ভাগে ভাগ করা হয়। একটা ভাগকে বলা হয় বহিঃকঙ্কালতন্ত্র বা এক্সোস্কেলিটাল সিস্টেম, আরেকটা ভাগকে বলা হয় অন্তর্কঙ্কালতন্ত্র বা এন্ডোস্কেলিটাল সিস্টেম, আরেকটা প্রকারকে বলা হয় স্প্লাঙ্কনিক কঙ্কালতন্ত্র বা স্প্লাঙ্কনিক স্কেলিটাল সিস্টেম। ব্যাপারগুলো কি তোমরা একটু লক্ষ্য করো। বহিঃকঙ্কালতন্ত্র এটা কি? বহিঃকঙ্কালতন্ত্রকে দেহের বাইরে থেকে দেখা যায়। আমাদের দেহের বাইরে যে শক্ত শক্ত অঙ্গগুলো রয়েছে, সেগুলোই হচ্ছে বহিঃকঙ্কালতন্ত্রের অংশ। হতে পারে আমাদের এই যে নখ, নেইল প্লেট, যেটা আমাদের নখ, আমাদের যে লোমগুলো রয়েছে, যদি আমরা গরু ছাগল হয়ে আমাদের শিং থাকতো, সেই শিং, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে দাঁত। এই জিনিসগুলোকে কিন্তু দেহের বাইরে থেকে দেখা যায়। এরাই হচ্ছে বহিঃকঙ্কালতন্ত্র। তাহলে আমরা মনে রাখবো বহিঃকঙ্কালতন্ত্রের উদাহরণ হচ্ছে লোম অথবা চুল, লোম, চুল, শিং, নখ এবং দাঁত। খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার হলো দাঁত। দাঁতের ব্যাপার অনেকে বলেছে, স্যার দাঁত তো দেহের বাইরে থেকে দেখা যায় না, মুখের ভেতরে থাকে। আসলে তা নয়। তুমি যখন কথা বলছো, তুমি যখন হাসছো, তখন তো তোমার দাঁত উন্মুক্ত হচ্ছে, তখন তো দাঁতকে বাইরে থেকে দেখা যাচ্ছে। দাঁত তাহলে বহিঃকঙ্কালতন্ত্রেরই অংশ, দেহের বাইরে থেকেই কিন্তু দেখা যায় এটাকে। যাই হোক, এই কয়টা অংশকে বলা হচ্ছে মানবদেহের বহিঃকঙ্কালতন্ত্র। বহিঃকঙ্কালতন্ত্র কিন্তু ভ্রূণের বাইরের স্তর অর্থাৎ এক্টোডার্ম থেকে তৈরি হয়। এরা হচ্ছে ভ্রূণের এক্টোডার্ম থেকে তৈরি।
এরা কিন্তু তৈরি হয় ভ্রূণের এক্টোডার্ম থেকে। এই তথ্যটা আমাদের মনে রাখতে হবে। ভ্রূণের এক্টোডার্ম কিন্তু ভ্রূণের বাইরের স্তর, এরা ভ্রূণের বাইরের স্তর থেকে তৈরি হয়। এবার চলে আসো অন্তর্কঙ্কালতন্ত্র বা এন্ডোস্কেলিটাল সিস্টেম। এই ব্যাপারটা কি? কঙ্কালতন্ত্রের যে অংশগুলোকে দেহের বাইরে থেকে দেখা যায় না, চামড়ার ভেতরে বা মাংসের ভেতরে অবস্থান করে যে কঙ্কালতন্ত্রটা, সেটাকেই কিন্তু বলা হচ্ছে অন্তর্কঙ্কালতন্ত্র। আসলে আমাদের যে মূল কঙ্কালতন্ত্র সেটা কিন্তু অন্তর্কঙ্কালতন্ত্রই। আমাদের অস্থি, আমাদের তরুণাস্থি, এগুলো দ্বারাই কিন্তু অন্তর্কঙ্কালতন্ত্র গঠিত। তাহলে অন্তর্কঙ্কালতন্ত্র কি দিয়ে গঠিত? মানুষের অস্থি, অস্থি মানে হাড়, শরীরের সব হাড়, তরুণাস্থি, অস্থি তরুণাস্থি দ্বারাই কিন্তু এরা গঠিত। এখন এই অন্তর্কঙ্কালতন্ত্রটাই কিন্তু আমাদের শরীরের মূল কঙ্কালতন্ত্র। এই যে আমাদের যে কঙ্কালতন্ত্রের মূল কাঠামোটা, এটাই কিন্তু অন্তর্কঙ্কালতন্ত্র। এই অন্তর্কঙ্কালতন্ত্র কিন্তু গঠিত হয় আমাদের ভ্রূণের মাঝের স্তর থেকে, অর্থাৎ মেসোডার্ম থেকে। ভ্রূণের মেসোডার্ম থেকে উদ্ভূত। এই হচ্ছে ভ্রূণের মেসোডার্ম থেকে কিন্তু তৈরি হয়, এটা আমাদের মনে রাখতে হবে। সবশেষে চলে আসি স্প্লাঙ্কনিক কঙ্কালতন্ত্র। স্প্লাঙ্কনিক শব্দের মানে হলো ভেতরে, তাহলে এটাও কিন্তু অন্তর্কঙ্কালতন্ত্রেরই একটা প্রকার। এই স্প্লাঙ্কনিক কঙ্কালতন্ত্র যেটা, সেটাও কিন্তু অন্তর্কঙ্কালতন্ত্রেরই অংশ। এই কঙ্কালতন্ত্রটা সাধারণত তরুণাস্থি দ্বারা গঠিত হয়। অন্তর্কঙ্কালতন্ত্র সাধারণত তরুণাস্থি দ্বারা গঠিত হয়, তরুণাস্থি দ্বারা গঠিত হয়। কারা স্প্লাঙ্কনিক কঙ্কালতন্ত্রের অন্তর্ভুক্ত? আমাদের শ্বাসনালী, আমাদের এই স্বরযন্ত্র, আমাদের যে ব্রঙ্কাই রয়েছে সেইটা। তাহলে আমরা মনে রাখবো স্প্লাঙ্কনিক কঙ্কালতন্ত্রের অন্তর্ভুক্ত হচ্ছে শ্বাসনালী বা ট্রাকিয়া, স্বরযন্ত্র, ব্রঙ্কাই, এই অংশগুলা, এরাই কিন্তু হচ্ছে স্প্লাঙ্কনিক কঙ্কালতন্ত্রের অংশ। এরা ভ্রূণের কোন স্তর থেকে তৈরি? এরাও কিন্তু ভ্রূণের মেসোডার্ম থেকেই তৈরি। ভ্রূণের মেসোডার্ম থেকে তৈরি, এরাও ভ্রূণের হচ্ছে মেসোডার্ম থেকেই তৈরি, এটা আমরা মনে রাখবো। এখন স্প্লাঙ্কনিক কঙ্কালতন্ত্র যেটা আমরা বুঝতেই পারছি, এটা হচ্ছে অন্তর্কঙ্কালতন্ত্রেরই একটা অংশ। শুধু মনে রাখতে হবে অন্তর্কঙ্কালতন্ত্র দেহের কাঠামো তৈরি করে, এরা কিন্তু দেহের কাঠামো তৈরি করে না, এরা অন্য কিছু কাজ করে, এই জন্য এদেরকে একটু আলাদা করে দেওয়া হয়েছে। কিন্তু প্রকৃতপক্ষে স্প্লাঙ্কনিক কঙ্কালতন্ত্র অন্তর্কঙ্কালতন্ত্রেরই অংশ। তাহলে আমরা এক কথায় বলতে পারি যে আমাদের কঙ্কালতন্ত্র কিন্তু হচ্ছে প্রধানত দুই ধরনের, বহিঃকঙ্কালতন্ত্র আর অন্তর্কঙ্কালতন্ত্র। এবার আমরা কঙ্কালতন্ত্রের কাজগুলো নিয়ে আলোচনা করব। কাজ সম্পর্কে আমরা সংজ্ঞাতেও কিছুটা জেনেছি, এবার আমরা আরেকটু বিস্তারিতভাবে কঙ্কালতন্ত্রের কাজগুলো নিয়ে আলোচনা করব। লক্ষ্য করো, কঙ্কালতন্ত্রে দুই ধরনের কাজ রয়েছে। একগুলো হচ্ছে যান্ত্রিক কাজ, বিভিন্ন যান্ত্রিক নড়াচড়াতে আমাদের কঙ্কালতন্ত্র বেশ সাহায্য করে, সেটা আমরা পড়ব। তারপরে আমরা দেখব কঙ্কালতন্ত্রের শারীরবৃত্তীয় কাজ। কঙ্কালতন্ত্রটা শরীরে বিভিন্ন ক্রিয়া বিক্রিয়াতে, বিভিন্ন রাসায়নিক বিক্রিয়াতে কাজ করছে, সেই কাজগুলো আমরা তারপরে জানবো। আপাতত আমরা যান্ত্রিক কাজ নিয়ে একটু আলোচনা করি। লক্ষ্য করো, প্রথম যে কাজটা সেটা লেখা আছে দৈহিক কাঠামো গঠন। এটা আমি আগেও তোমাদের ব্যাখ্যা করেছি। কঙ্কালতন্ত্রই কিন্তু আমাদের শরীরের কাঠামোটা গঠন করে। আমি যে লম্বা, আমি যে চওড়া হব, আমি যে খাটো হব, ছোট হব, সরু হব, এগুলো সব কিছু নির্ভর করে আমার কঙ্কালের উপরে। আমার গায়ের মাসল কিন্তু এখানে খুবই কম ভূমিকা রাখে। একটা মানুষ 6 ফুট লম্বা, তার মানে তার কঙ্কাল কিন্তু 6 ফুট লম্বা, তার শরীরের মাসল কিন্তু 6 ফুট লম্বা না। বোঝো ব্যাপারটা? মানে একজন মানুষের শরীরের শেপ কেমন হবে সেটা পুরোটাই কিন্তু তার গায়ের কঙ্কাল নিয়ন্ত্রণ করছে, কঙ্কালতন্ত্র নিয়ন্ত্রণ করছে। ওটাই বলা হচ্ছে দৈহিক কাঠামো গঠন। সুরক্ষা, এটাও আগে আমি বলেছি। কঙ্কালতন্ত্র যা আমাদের শরীরটাকে শক্তিশালী করছে তা নয়, আমার শরীরটাকে কিন্তু সুরক্ষাও দিচ্ছে। যেমন আমার ব্রেন শরীরের খুবই একটা গুরুত্বপূর্ণ অঙ্গ। ব্রেনের চারপাশে রয়েছে মাথার খুলি, মাথার খুলি ব্রেনটাকে কিন্তু সুরক্ষা দিচ্ছে। বুকে আছে হার্ট, বুকের উপরে আছে কিন্তু বুকের কাঠি বা পরশুকা, তার মানে হার্টকে সুরক্ষা দিচ্ছে বুকের কাঠি। মেরুদণ্ডের ভেতরে আছে সুষুম্না কাণ্ড, অর্থাৎ সুষুম্না কাণ্ডকে কিন্তু প্রোটেকশন দিচ্ছে আমাদের এই মেরুদণ্ড। নারীদের কোমরের থাকে জরায়ু, জরায়ুর চারপাশে রয়েছে কিন্তু অনেকগুলো হিপ বোন, আমরা জানি শ্রোণী অস্থি চক্র রয়েছে এখানে। মোট কথায় শরীরের সব গুরুত্বপূর্ণ অঙ্গকেই কিন্তু সুরক্ষা দেয় আমাদের কঙ্কালতন্ত্র। তারপর দেখো সংযোগ তল সৃষ্টি। কঙ্কালতন্ত্রতে এসে বিভিন্ন অস্থি, টেন্ডন, লিগামেন্ট এগুলো সংযুক্ত হয়।
এই যে মাসল গিয়ে একটা হাড়ের সঙ্গে সংযুক্ত। এই হাড় আবার এক ধরনের লিগামেন্টের মাধ্যমে সংযুক্ত। অর্থাৎ অস্থিগুলোর কাজই হচ্ছে বিভিন্ন মাসলকে সংযুক্ত হতে সাহায্য করা। অর্থাৎ অস্থিগুলোতেই বিভিন্ন মাসল এসে সংযুক্ত হয়, অর্থাৎ অস্থিগুলো সংযোগতল হিসেবে কাজ করে। চলন, আমরা চলাচল করতে পারি আমাদের অস্থি এবং আমাদের পেশি সমন্বয়ে। আমাদের পেশিগুলো আমাদের হাড়গুলোকে টান দেয়, তখন হাড়গুলো নড়ে, তখনই কিন্তু আমাদের পায়ের ধাপ তৈরি হয় এবং আমরা চলতে পারি। তার মানে আমাদের চলনে কিন্তু আমাদের মাসল শুধু কাজ করে না, আমাদের হাড়েরও কিন্তু একটা বড় ভূমিকা আছে। শুধু মাসল একা একা কিন্তু চলতে পারতো না কখনোই। সবশেষে আছে ভার বহন। আমাদের গায়ের যে হাড়গুলো আছে তারা সবাই কিন্তু আমাদের শরীরের ভারটা বহন করছে। যেমন আমাদের পায়ের হাড়ের কথা যদি আমরা চিন্তা করি, পায়ের তালু, পায়ের গোড়ালির হাড় বা পায়ের যে টিবিয়া ফিবুলা, পায়ের যে লম্বা হাড়টা ফিমার, এরা কিন্তু পুরো শরীরের ভরটাকে বহন করছে। অর্থাৎ হাড় বা কঙ্কালতন্ত্রই কিন্তু আমাদের শরীরের ভার বহন করছে। এই হচ্ছে বিভিন্ন ধরনের যান্ত্রিক কাজ, এগুলো খুব একটা ইম্পর্টেন্ট না। বেশি ইম্পর্টেন্ট হচ্ছে শারীরবৃত্তীয় কাজগুলো। কঙ্কালতন্ত্র কোন কোন শারীরবৃত্তীয় কাজ করে লক্ষ্য করো। কঙ্কালতন্ত্রই কিন্তু রক্তকণিকা তৈরি করে। লোহিত রক্তকণিকা বলো, শ্বেত রক্তকণিকা বলো, অনুচক্রিকা বলো, সব ধরনের রক্তকণিকাই কিন্তু তৈরি হয় কঙ্কালের ভেতরে, আমাদের হাড়ের ভেতরে। বিশেষ করে কয়েকটা হাড় রক্ত তৈরি করতে খুব ভালো ভূমিকা রাখে। হাড়গুলোর নাম একটু বলে রাখি, তোমাদের হয়তো দরকার হতে পারে। আমাদের করটির বিভিন্ন হাড়, মানে মাথার খুলির বিভিন্ন হাড় হচ্ছে রক্ত তৈরি করে। আমাদের পরশুকা মানে হলো বুকের কাঠি, পরশুকাকে কিন্তু পাঁজরও বলা হয়। বুকের কাঠি বা পাঁজরের হাড় এরা কিন্তু লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা এদেরকে তৈরি করে। আবার দেখো বুকের মাঝখানে এখানে একটা হাড় আছে, এটার নাম স্টারনাম বা সিনা। এই সিনার হাড়ও রক্তকণিকা তৈরি করে। স্টারনাম বা সিনা, এই স্টারনামও কিন্তু রক্তকণিকাগুলো তৈরি করে। এবং আমাদের যে বড় হাড়গুলো আছে, লম্বা লম্বা হাড়, যেমন এখানে আছে হিউমেরাস, পায়ে আছে হলো ফিমার, হিউমেরাস এবং ফিমারের মাথাগুলা, সেখান থেকেও কিন্তু রক্ত তৈরি হয়। হিউমেরাস, ফিমারের মস্তক, হিউমেরাস এবং ফিমারের মস্তক, মানে ব্যাপারটা অনেকটা এরকম। এটা যদি কারো ফিমার হয়, এটা যদি কারো ফিমার হয়, এই মাথা এই জায়গাগুলো থেকে কিন্তু রক্ত তৈরি হবে, লোহিত রক্তকণিকা তৈরি হবে। মাঝখান থেকে লোহিত রক্তকণিকা খুব একটা তৈরি হয় না। তাহলে আমরা মনে রাখবো কোন কোন জায়গা থেকে লোহিত রক্তকণিকা বা শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা এগুলো তৈরি হচ্ছে। করটি, পরশুকা, স্টার্নাম, হিউমেরাস এবং ফিমারের মস্তক। বুঝতে পারছো আশা করি। তারপরে দেখো নিঃশ্বাস প্রশ্বাস এবং শ্রবণ। আমাদের নিঃশ্বাস প্রশ্বাসে হাড়ের একটা ভালো ভূমিকা আছে এবং আমাদের শ্রবণেও হাড়ের ভালো ভূমিকা আছে। নিঃশ্বাস প্রশ্বাসে কিভাবে হাড় ভূমিকা পালন করে আমি শ্বসন ও শ্বাসক্রিয়া অধ্যায়টা পড়িয়েছি। আমাদের বুকের যে কাঠিগুলো আছে এদের নাম হলো রিবস, এদেরকে বলা হয় রিবস, আর বুকের মাঝখানে হাড়টাকে বলা হয় স্টারনাম। সবাই মিলে হলো বুকের খাঁচা বা থোরাসিক কেজ। আমরা যখন শ্বাস গ্রহণ করতে চাই তখন যেটা হয়, আমাদের এই বুকের কাঠিগুলোর মাঝে মাঝে মাংসগুলো সংকুচিত হয়, তখন পুরো বুকটা একটু উপরের দিকে উঠে আসে। এই যে বুকটা উপরের দিকে উঠে আসলো, তখন বুকের ভেতরে জায়গা বাড়লো, এবং বুকের ভেতরে জায়গা বাড়ে বলে তখন আমরা সহজে বাতাসটা বাইরে থেকে গ্রহণ করতে পারি। আর হাড় আমাদেরকে কিন্তু শব্দ শুনতেও সাহায্য করে। আমাদের কানের মধ্যে, প্রত্যেক কানের মধ্যে 3টা করে হাড় থাকে, নাম হলো মেলিয়াস, ইনকাস, স্টেপিস। এই মেলিয়াস, ইনকাস, স্টেপিস হাড়গুলো কিন্তু আমাদেরকে শুনতে সাহায্য করে। এরা কানের মধ্যে থাকে, এরা আমাদেরকে শুনতে সাহায্য করে। কাজে বলা যায় নিঃশ্বাস এবং প্রশ্বাসে এবং শ্রবণে হাড়ের একটা ভালো ভূমিকা আছে। রোগ প্রতিরোধ। আমাদের হাড়ের ভেতরে অস্থিমজ্জা থাকে, অস্থিমজ্জার মধ্যে থেকে কিন্তু লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা তৈরি হয়। বোঝো কিন্তু আমাদের হাড়ের ভেতরের অস্থিমজ্জা থেকে শ্বেত রক্তকণিকা তৈরি হচ্ছে। আর আমরা জানি শ্বেত রক্তকণিকা মানেই কিন্তু আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা। তাহলে বুঝতেই পারছো আমাদের হাড় কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতায় একটা ভালো ভূমিকা রাখে। হাড় শ্বেত রক্তকণিকা তৈরি করে এবং এই শ্বেত রক্তকণিকাই কিন্তু আমাদের রোগ প্রতিরোধ করে। এছাড়াও হাড়ের ভেতরে আরও এক ধরনের কোষ থাকে যাদের নাম হলো রেটিকুলোসাইট। আমি তাহলে মনে করিয়ে দিই তোমাদের, হাড় ডাব্লিউবিসি বা শ্বেত রক্তকণিকা তৈরি করে এবং হাড়ের মধ্যে আরেক ধরনের কোষ থাকে যাদের নাম হলো রেটিকুলোসাইট। এই রেটিকুলোসাইট
এবং ডাব্লিউবিসি এরাই কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা। আর এরা থাকে কোথায় বলো? হাড়ের ভেতরে। যেহেতু হাড়ের মধ্যে দুই ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে, এই রোগ প্রতিরোধ ক্ষমতার ব্যবস্থাটাকেই কিন্তু বলা হয় রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেম। এই ডাব্লিউবিসি এবং রেটিকুলোসাইটকে একত্রে বলা হয় রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেম। আমি লিখে ফেলি, রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেম। সংক্ষেপে বললে বলা হয় RES। এই রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেম বা RES এরা কিন্তু হাড়ের মধ্যে থাকে, আর এরাই কিন্তু রোগ প্রতিরোধ ব্যবস্থায় কাজ করে। তাহলে বলা যায় যে হাড় কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা ধারণ করছে বা তৈরি করছে। হাড়ের যে রোগ প্রতিরোধ ক্ষমতাটা সেটাকে কিন্তু বলা হচ্ছে রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেম। কি দিয়ে গঠিত? ডাব্লিউবিসি আর রেটিকুলোসাইট বলে দু ধরনের কোষ দ্বারা গঠিত। হাড়ের আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হলো খনিজ লবণ সঞ্চয়। হাড়ের মধ্যে প্রচুর পরিমাণে খনিজ লবণ সঞ্চয় থাকে। বিশেষ করে 3টা খনিজ লবণ হাড়ের মধ্যে বেশি বেশি সঞ্চয় থাকে। সেগুলো হচ্ছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং ফসফরাস। ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং ফসফরাস এই 3টা খনিজ লবণ হাড়ের মধ্যে সঞ্চয় থাকে। এখানে সবারই একটা ভুল হয়, সবারই একটা কনফিউশন হয়। আমরা সবাই হয়তো এভাবে শুনেছি যে হাড়ের মধ্যে খনিজ লবণ সঞ্চয় থাকে, হাড়ের মধ্যে ক্যালসিয়াম সঞ্চয় থাকে। সবাই ভাবে যে হাড়ের ভেতরে যে অস্থি মজ্জাটা আছে সেটার মধ্যে মনে হয় ক্যালসিয়াম আছে। আমরা কিন্তু গরু ছাগলের যখন নেহারি বা পায়া খাই তখন কিন্তু আমরা এই কথাটা বলি যে ওই নেহারের ভেতরে যেই সাদা রঙের ব্যাপারগুলো পাওয়া যায়, একটু আঠালো পদার্থ, ওইগুলো ক্যালসিয়াম। আসলে তা নয়, ওইগুলো আসলে চর্বি। আমাদের হাড়ের যে অস্থিমজ্জাগুলোকে আমরা দেখি, সাদা রঙের অস্থিমজ্জা যেগুলো, ওগুলো আসলে চর্বি। হাড়ের মধ্যেই ক্যালসিয়াম জমা থাকে, মানে যে হাড়টা আছে শক্ত হাড়, তার মধ্যে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম জমা থাকে। মানে তুমি যদি হাড় গুঁড়ো করে খাও তাহলে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম পাবে। হাড়ের ভেতরকার চর্বি খেলে ওখান থেকে শুধু চর্বি পাবে, হাড়ের অস্থিমজ্জা খেলে শুধু চর্বি পাবে, ওখান থেকে ক্যালসিয়াম পাওয়া যাবে না। হাড় গুঁড়ো করে খেলে তখনই কিন্তু মানুষ ক্যালসিয়াম পেতে পারে। এই হচ্ছে মজার ব্যাপার। হাড় তাহলে খনিজ লবণ সঞ্চয় করে, এটা একটা কঙ্কালতন্ত্রের গুরুত্বপূর্ণ কাজ। কঙ্কালতন্ত্রের আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে চাপ ও আয়নিক সমতা রক্ষা। ধরো দেহের মধ্যে কোনো লবণ বেড়ে গেল, তখন রক্তচাপ বেড়ে গেল। লবণ মানে তো আয়ন, কোনো আয়ন বেড়ে গেল এবং রক্তচাপ বেড়ে গেল, তখন হাড় কি করে? ওই লবণটাকে বা আয়নটাকে নিজের মধ্যে জমা করে ফেলে। তখন দেহের রক্তচাপও কমে যায়, আয়নের যে সমতা সেটাও রক্ষা হয়। এভাবে হাড় আসলে চাপ এবং আয়নিক সমতা রক্ষা করে। তারপরে দেখো হরমোনাল নিয়ন্ত্রণ। অস্থির কোষ থেকে এক ধরনের হরমোন নিঃসরণ হয়, তাদের নাম হচ্ছে অস্টিওক্যালসিন। অস্থি থেকে নিঃসরণ হয় অস্টিওক্যালসিন। অস্টিওক্যালসিন এই হরমোনটা অস্থির কোষ থেকে নিঃসরণ হয়। এই হরমোনটা আসলে দেহের শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করে, দেহের চর্বির পরিমাণ নিয়ন্ত্রণ করে। অস্টিওক্যালসিন এই হরমোনের কাজ হলো দেহের শর্করা এবং দেহের চর্বির পরিমাণ নিয়ন্ত্রণ করা। তারপরে আমাদের কঙ্কালতন্ত্রের বা হাড়ের লাস্ট কাজ হচ্ছে রাসায়নিক শক্তি। হাড়ের মধ্যে রাসায়নিক শক্তি জমা থাকতে পারে কিভাবে? আমরা জানি আমাদের হাড়ের মধ্যে দুই ধরনের মজ্জা পাওয়া যায়। এগুলো হচ্ছে লাল অস্থিমজ্জা আর এগুলোর নাম হচ্ছে হলুদ অস্থিমজ্জা। লাল অস্থিমজ্জা লাল রঙের দেখতে, বিশেষ করে সিনার হাড়ের মধ্যে লাল অস্থিমজ্জা পাওয়া যায়। হাত পায়ের হাড়ের ভেতরে হলুদ রঙের অস্থিমজ্জা পাওয়া যায়। কিন্তু মানুষের যখন বয়স বাড়ে তখন তার লাল অস্থিমজ্জাগুলো রূপান্তরিত হতে হতে হলুদ অস্থিমজ্জা হওয়া শুরু করে। তাহলে আমরা মনে রাখবো আমাদের গায়ের মধ্যে দুই ধরনের অস্থিমজ্জা আমাদের হাড়ের ভেতরে, লাল অস্থিমজ্জা এবং হলুদ অস্থিমজ্জা। লাল অস্থিমজ্জা এবং হলুদ অস্থিমজ্জা। বয়স বাড়লে যেটা হয়, লাল অস্থিমজ্জাগুলো রূপান্তরিত হয়ে হলুদ অস্থিমজ্জায় পরিণত হয়। হলুদ অস্থিমজ্জা মানেই কিন্তু সেখানে প্রচুর থাকবে চর্বি। তোমরা মনে রাখবে চর্বি মানেই কিন্তু অ্যাডিপোস সেল। আমরা মনে রাখবো হলুদ অস্থিমজ্জা মানে হচ্ছে চর্বি। এই চর্বিটা জমা থাকে যে কোষের মধ্যে, সেই কোষের নাম হলো অ্যাডিপোস সেল। তাহলে দেখো কোনো মানুষের যদি শরীরে শক্তির চাহিদা তৈরি হয়, সে চাহিদা সে খাবার থেকে পূরণ করতে পারেনি, তার হাড়ের মধ্যে যে জমানো অ্যাডিপোস সেলগুলো রয়েছে সেগুলো ভেঙে চর্বি তৈরি হবে, চর্বিগুলো ভেঙে সেখান থেকে শক্তি তৈরি হবে। অর্থাৎ শক্তির একটা সঞ্চয়গার হিসেবে কাজ করে। হাড়গুলো শক্তির সঞ্চয়গার হিসেবে কাজ করে। হাড়গুলো চর্বি সঞ্চয় করে কি হিসেবে? অ্যাডিপোস টিস্যুতে এই চর্বিগুলো সঞ্চয় করে।
এই চর্বিগুলো প্রয়োজনে কিন্তু শক্তির চাহিদা পূরণ করতে সাহায্য করে। তো যাই হোক, হাড় আমাদের শরীরে বিভিন্ন রকম কাজে ভূমিকা রাখছে, বেশ কিছু যান্ত্রিক কাজ করছে এবং বেশ কিছু রাসায়নিক বিক্রিয়া টিক্রিয়া করছে। আশা করি আমরা বুঝছি এগুলা। এবার আমরা কঙ্কালতন্ত্রের বিভিন্ন উপাদান নিয়ে আলোচনা করব। আমাদের কঙ্কালতন্ত্রতে 5 ধরনের অংশ থাকে। একগুলোর নাম হচ্ছে অস্থি। আমরা সবাই জানি আমাদের কঙ্কালতন্ত্র প্রধানত অস্থি বা হাড় দ্বারাই গঠিত। হাড় হচ্ছে কঙ্কালতন্ত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বেশি থাকা একটা উপাদান। তারপরে রয়েছে তরুণাস্থি। আমাদের অস্থিগুলোর ফাঁকে ফাঁকে অথবা বিভিন্ন জায়গায় কুড়মুড়ে কিছু হাড় থাকে, এদের নামই হলো তরুণাস্থি। আমাদের কুড়মুড়ে হাড়গুলাই হলো তরুণাস্থি। অস্থি তরুণাস্থি নিয়ে পরে অনেক বিস্তারিত পড়বো, আপাতত সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনায় যাচ্ছি না। আমাদের কঙ্কালতন্ত্রের আরও 2টা গুরুত্বপূর্ণ উপাদান থাকে, যাদের নাম হলো লিগামেন্ট এবং টেন্ডন। লিগামেন্ট এবং টেন্ডন। এবং সবশেষে আমাদের কঙ্কালতন্ত্রের আরেকটা গুরুত্বপূর্ণ অংশ থাকে, যার নাম হলো অস্থিসন্ধি। অস্থিসন্ধি ব্যাপারটা খুবই সিম্পল। আমাদের 2টা হাড় যে স্থানে সংযুক্ত হয় সেই জায়গাটাকে কিন্তু বলা হচ্ছে অস্থিসন্ধি। অস্থিসন্ধির কারণেই কিন্তু আমাদের হাড়গুলো আমরা নড়াচড়া করাতে পারি এবং আমাদের শরীরের যে আমরা ভাঁজ করতে পারি, শরীরকে বাঁকাতে পারি অস্থিসন্ধি থাকার কারণেই। তো এটা নিয়ে আমরা তেমন কিছু পড়বো না, অস্থিসন্ধির আলোচনা আমাদের বই খুব একটা নাই। টেন্ডন লিগামেন্ট থেকে আমাদের বিস্তারিত একটা ধারণা রাখতে হবে। টেন্ডন কি আর লিগামেন্ট কি আমরা বুঝবো, কারণ এখান থেকে প্রচুর এমসিকিউ পরীক্ষায় আসে। এমসিকিউ কিন্তু বড় প্রশ্ন না, ছোট প্রশ্নই আসে, বারবার এমসিকিউ আসে, বড় জোর ক খ প্রশ্ন আসতে পারে। কাজে আমরা টেন্ডন এবং লিগামেন্টটা ভালো করে বুঝে নেই। তোমরা জানো যে আমাদের গায়ের মাসলগুলো কিন্তু হাড়ের সঙ্গে সংযুক্ত থাকে। মাসল হাড়ের সঙ্গে গিয়ে সংযুক্ত থাকে, তবে মাসলই গিয়ে হাড়ের সঙ্গে যুক্ত হয় এমন না। মাসল এবং হাড়কে সংযুক্ত করে এক ধরনের তন্তু, সেই তন্তুগুলোর নামই হচ্ছে টেন্ডন। টেন্ডনের কাজ হচ্ছে গায়ের মাংসের সঙ্গে গায়ের হাড়কে সংযুক্ত করা। মাসল এবং হাড়ের মধ্যে সংযোগ স্থাপন করে দেয় কে? টেন্ডন। আবার দেখো, আমাদের 2টা হাড় একে অপরের সঙ্গে কিন্তু সংযুক্ত থাকে। আমরা যতই হাত এভাবে নড়াচড়া করাই, কখনোই কিন্তু আমাদের কোনো হাড় খুলে যায় না আমাদের হাত থেকে, তাই না? এরকম আমরা বল যখন নিক্ষেপ করি, আমাদের তো একটা হাত খুলে যাওয়ার কথা ছিল, এত জোরে আমরা বল নিক্ষেপ করি। আমাদের হাতগুলো বা হাতের হাড়গুলো খুলে যায় না কেন? কারণ হাড়গুলোকে হাড়ের সাথে বেঁধে রাখা হয় একগুলো তন্তুর মাধ্যমে। সেই তন্তুগুলোর নামই হচ্ছে লিগামেন্ট। তাহলে লিগামেন্ট ব্যাপারটা কি? 2টা হাড়ের মধ্যে সংযোগকারী তন্তুর নাম হচ্ছে লিগামেন্ট। 2টা হাড়ের মধ্যে, 2টা বোনের মধ্যে সংযোগকারী তন্তুর নাম হলো লিগামেন্ট। এবং হাড়কে মাসলের সঙ্গে সংযুক্তকারী তন্তুর নাম হলো টেন্ডন। হাড় হাড় সংযুক্তকারী তন্তুর নাম হলো লিগামেন্ট, হাড়কে মাসলের সঙ্গে সংযুক্তকারী তন্তুর নাম হলো টেন্ডন। আমি যতই বলি, তোমরা যতই ভালো করে মুখস্থ করো, পরে গিয়ে আবার গুলিয়ে ফেলো ব্যাপারটা। কাজেই তোমাদের একটু আমি নেমোনিক বা মনে রাখার ট্রিকের মাধ্যমে ব্যাপারটা শেখাই, তাহলে বেশি দিন মনে রাখতে পারবে। ব্যাপারটা অনেকটা এরকম, দেখো, একটা নেমোনিক মনে রাখবে। বনে 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 ঝগড়া লাগে। 2টা বোন ঝগড়া লাগছে, তখন মা এসে নিশ্চয় তাদেরকে আটকাবে। মা এসে টেনে ধরে। এই লাইনটা মনে রাখলে কিন্তু অনেক কিছুই তুমি পরিষ্কার মনে রাখতে পারবে। বনে বনে ঝগড়া লাগে, মা এসে টেনে ধরে। ব্যাপারটা দেখো এবার। বোন মানে কি? বোন মানে আসলে বোঝানো হচ্ছে বোন। এই বোন মানে কি? বোন মানে হচ্ছে কি? বোন। ঝগড়া লাগে, লাগে মানে কি? লিগামেন্ট। মানে 2টা হাড়ের মধ্যে, 2টা বোনের মধ্যে কি থাকে বলতো? লিগামেন্ট থাকে। খেয়াল করো, আমি একটু ছবি এঁকেও তোমাদেরকে দেখাই। এটা একটা হাড়, এটা একটা বোন, এইটা আর একটা বোন। 2টা বোন, বুঝছো? 2টা হাড়, এটা একটা হাড়, এটা একটা হাড়, এটা একটা বোন, এটা একটা বোন। এই 2টা বোনের মধ্যে সংযোগকারী এই যে তন্তুগুলো দেখছো তোমরা, এই তন্তুগুলোর নামই হচ্ছে লিগামেন্ট। ব্যাপারটা খেয়াল করো, 2টা বোন, 2টা হাড়, 2টা হাড়ের মধ্যে সংযোগকারী তন্তু, এই তন্তুগুলোর নামই হচ্ছে লিগামেন্ট। এর নামই হলো লিগামেন্ট। তাহলে 2টা বোনের মধ্যে থাকে হচ্ছে লিগামেন্ট। মা এসে টেনে ধরে। এই মা, মা মানে হলো মাসল। মা মাসল, টেনে থেকে হচ্ছে টেন্ডন। মাসলের সঙ্গে যদি হাড়ের কোনো সংযোগ আমরা দেখি, তাকে আমরা বলবো হলো টেন্ডন। দেখো, খেয়াল করো, এটা মনে করো একটা মাসল। এই মাসলটা এসে যেখানে সংযুক্ত হয়েছে, এটা আরেকটা মাসল। এই মাসলটা যে
হাড়ের এই এখানে সংযুক্ত হয়েছে। মাসলের শেষ প্রান্তেই যে তন্তুটা আছে যা আসলে হাড়ের সঙ্গে গিয়ে যুক্ত হলো, মাসলের শেষ প্রান্তে যে তন্তুটা যা এসে হাড়ের সঙ্গে যুক্ত হয়, এই যে এই তন্তুগুলার নামই হলো টেন্ডন। এবার তোমরা বুঝতে পারছো, মাসলকে হাড়ের সঙ্গে সংযুক্ত করে যে তন্তু, তার নাম হলো টেন্ডন। মাসল, টেন্ডন, আর দুটা বোনের মধ্যে সংযোগকারী তন্তুর নাম হলো লিগামেন্ট। বনে সংযোগকারী তন্তুর নাম হলো লিগামেন্ট, আর মাসলকে হাড়ের সঙ্গে সংযুক্তকারী তন্তুর নাম হচ্ছে কি টেন্ডন। টেন্ডন এবং লিগামেন্টের ব্যাপারে কিছু তথ্য আমাদের মনে রাখতে হবে। যেমন লিগামেন্ট, এই তন্তুগুলো কেমন, এরা হলো ঘন, এরা হলো তন্তুময়, এরা দেখতে হলো সাদা বা শ্বেত। এবং মনে রাখতে হবে এই লিগামেন্ট কিন্তু স্থিতিস্থাপক। এই শব্দটার অর্থ আশা করি প্রত্যেকেই জানো। স্থিতিস্থাপক মানে হলো টানলে লম্বা করা যায়, লিগামেন্ট টানলে লম্বা করা যায়। দুটো মাসলের মধ্যে থাকে লিগামেন্ট, টানলে লম্বা হয়। এবার টেন্ডন কেমন, টেন্ডন এই জিনিসটাও দেখতে ঘন, এও তন্তুময়, এটাও দেখতে শ্বেত রঙের বা সাদা, কিন্তু এটা হলো অস্থিতিস্থাপক। এই তথ্যটা তাহলে খুব ইম্পর্টেন্ট, কে স্থিতিস্থাপক এবং কে অস্থিতিস্থাপক আমরা মনে রাখবো। লিগামেন্ট হচ্ছে স্থিতিস্থাপক এবং টেন্ডন অস্থিতিস্থাপক, অর্থাৎ টেন্ডনকে টেনে তুমি লম্বা করতে পারবে না। বাদ বাকি জিনিসগুলো আশা করি তোমরা জানো। অস্থি মানে হাড়, তরুণাস্থি মানে কুড়মুড়ে হাড়, লিগামেন্ট বনে সংযোগ মানে হচ্ছে দুটো হাড়ের মধ্যে সংযোগকারী তন্তু, টেন্ডন হাড় এবং মাসলের মধ্যে সংযোগকারী তন্তু, আর অস্থিসন্ধি মানে দুটো হাড়ের যে জয়েন্টটা রয়েছে, দুটো হাড় যে জায়গাতে সংযুক্ত রয়েছে তার নামই হলো অস্থিসন্ধি। এই হচ্ছে ব্যাপার, আশা করি তোমরা বুঝছো।